এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছি আমি কুহেলি। আজ শনিবার, ঘড়ির কাঁটা বলছে বিকেল 4টে, আর বিকেল 4টে মানেই হেলথ এক্সপ্রেস। আজ আমরা যেই বিষয়টি নিয়ে জানবো, কথা বলবো, সেটা আমাদের পরিবারে কম বেশি হয়ে থাকে। তার নাম হলো অ্যালার্জি। আমরা আগে হেলথ ওয়ার্ল্ড আসানসোলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানটি করতে সুযোগ দেওয়ার জন্য। আর আমাদের সাথে যিনি আছেন, তিনি সিনিয়র কনসালটেন্ট ENT হেড অ্যান্ড নেক সার্জন ডক্টর রাজত পোশাক। ওয়েলকাম টু দিস শো স্যার। আমরা প্রথমেই আগে জানতে চাইবো, হোয়াট ইজ অ্যালার্জিক রাইনাইটিস? প্রথমেই বলছি যে আমাদের জন্ম থেকেই মানে আমাদের শরীরে যে ইমিউন রেসপন্স থাকে, মানে আমাদের যে প্রতিরোধ ক্ষমতাটা থাকে, সেটাই ধরে রাখুন, সেটাই এক রকমের প্রতিফলন হচ্ছে অ্যালার্জির মাধ্যমে আমরা পাই। মানে হচ্ছে আমরা শরীরে যদি আমাদের বাইরে থেকে ঠান্ডা লাগে, অথবা ধুলো বালি অথবা যে কোনো রকমের জীবাণু শরীরে যদি ঢোকে, তাহলে প্রথম যে রেসপন্স যেটা শরীরে দেয়, যে ইমিউন রেসপন্স যেটা শরীরে দেয়, তার একটা প্রতিফলন হয়তো অ্যালার্জি। যেরকম শীতকালে আপনার হাঁচি সর্দি হবেই, তার মানে কি হাঁচি সর্দি হচ্ছে, আপনার ইমিউন রেসপন্সটা ভালো রয়েছে, প্রতিরোধ ক্ষমতাটা রয়েছে, সেই জন্যই আপনার হাঁচি সর্দিটা রয়েছে। সেই জন্য অ্যালার্জিক রাইনাইটিস আপনি বলতে পারেন যে আমাদের যে নাক এবং সাইনাস আছে, তার এক রকমের রেসপন্স, মানে বাইরের থেকে যেই ডাস্ট, ধুলোবালি, কোল্ড, ঠান্ডা অথবা কোনো ভাইরাস, তার এগেনস্টে যদি আমাদের নাক এবং সাইনাসের কোনো ইমিউন রেসপন্স থাকে, সেটা কিছু সিমটমসের আকারে শরীরে দেখা যায়। যেরকম হাঁচি, সর্দি, ক্রমাগত নাক থেকে জল পড়া, মাথা ব্যথা, তো এইগুলো হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসের এক রকমের সিমটম। আচ্ছা, আমরা কি এটা বলতে পারি যে অ্যালার্জিক রাইনাইটিসের মানে এটা কমন কোল্ড যেটা আমাদের সর্দি কাশি হয়ে থাকে, সেটা থেকে কি এটা ডিফারেন্ট, না আমরা সেম বলতে পারি? হ্যাঁ, এটা কমন কোল্ডটা এটা আমাদের খুব কি বলবো, আমাদের খুব ইউজ করি আমরা এই টার্মটাকে, যে আমাদের কমন কোল্ড একটু লেম্যান টার্ম। অ্যালার্জিক রাইনাইটিসটা সেটারই একটুখানি বিস্তারিতভাবে আমরা এক্সপ্লেন করেছি, তার বলতে পারেন একই মোটামুটি। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যে এই রাইনাইটিস বা অ্যালার্জিটাকে আমরা মানে কিভাবে বুঝবো, মানে হোয়াট আর দ্য সিমটমস? হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমসের মধ্যে হাঁচি, সর্দি, নাক বন্ধ হওয়া, কখনো একটা সাইডে নাক বন্ধ হওয়া, কখনো অল্টারনেটিং নাক বন্ধ হওয়া, মানে কখনো একটা সাইড হচ্ছে, আবার 3-4 ঘন্টা পরে অন্য সাইডে নাক বন্ধ হওয়া, মাথা ব্যথা করা, ক্রমাগত নাক থেকে জল পড়া, রানিং নোজ যেটাকে আমরা বলি, এবং এটা যদি অনেক দিন ধরে থাকে, হয়তো দেখা যেতে পারে নাক ডাকা, স্নোরিং হচ্ছে, মুখ খুলে শোয়া, মাউথ ব্রিদিং হচ্ছে। তো এইগুলো অ্যালার্জিক রাইনাইটিসের জেনারেল সিমটম। আচ্ছা, এই যে আপনি বললেন মুখ খুলে শোয়া, স্নোরিং অ্যান্ড অল, এটা কি মানে কাইন্ড অফ অ্যালার্জি সিমটমস? হ্যাঁ, এইটা হচ্ছে অ্যালার্জি সিমটমসের একটা
একটু অ্যাডভান্সড প্রতিফলন, অ্যাডভান্সড জিনিস। মানে অ্যালার্জি হচ্ছে আপনার নাকের ভেতর যে প্যাসেজটা রয়েছে, সাইনাসের ভেতরে যেই জায়গাটা রয়েছে, যে প্যাসেজটা রয়েছে, তার মধ্যে অ্যালার্জি হলে সেই প্যাসেজে আমাদের যে এয়ার সার্কুলেশন হয়, আমাদের নর্মালি সাইনাসের ভেতরে কিছু সেলস থাকে, যেই সেলসগুলো এবং কিছু সিলিয়ারি মুভমেন্ট থাকে। সিলিয়ারি মুভমেন্ট মানে হচ্ছে ছোট ছোট কিছু আমাদের যে সাইনাসের ভেতরে যে লাইনিং আছে সেখানে কিছু মুভমেন্ট হয়। সেই কারণে আমাদের শরীরে যত বাইরে থেকে যত ভাইরাস, ডাস্ট এইগুলো আসে, এইগুলো আমরা এগুলো থেকে আমরা প্রতিরোধ করতে পারি। এবার যদি অ্যালার্জিক রাইনাইটিস কারোর থাকে তাহলে এই মুভমেন্টগুলো কিন্তু কম হবে, এই প্রতিরোধজনক মুভমেন্টগুলো কম হবে এবং ধীরে ধীরে কী হবে, সাইনাস এবং নাকের ভেতরে আমাদের মিউকাস জমতে শুরু হবে। এবার মিউকাস যদি অনেক দিন ধরে নাকের ভেতরে জমতে থাকে, সাইনাসের ভেতরে জমতে থাকে, তাহলে ধীরে ধীরে আপনার নাক বন্ধ হওয়া শুরু হবে। এবং এইটা যদি আপনারা ট্রিটমেন্ট না করেন, প্রলংড দিকে মানে হচ্ছে বেশি সময় ধরে যদি এরকম হতে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি স্নোরিং হতে পারে, নাক ডাকা হতে পারে, মাউথ ব্রিদিং হতে পারে। আচ্ছা, আমরা যে একটু আগে কমন কাফ অ্যান্ড কোল্ড এইসব নিয়ে একটু কথা বলছিলাম, আমরা দেখে থাকি অনেক মানুষ এরকম থাকেন যাদের থ্রু আউট দ্য ইয়ার, মানে সারা বছরই সর্দি কাশি ঠান্ডা লাগা এটা লেগে থাকে। এটাও কি রাইনাইটিসের একটা সিমটম? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আমরা প্রায়শই দেখে থাকি যে মানে এরকম অনেক লোক আছেন যাদের প্রায়শই হাঁচি, সর্দি লেগে থাকে, মাথা ব্যথা লেগে থাকে। এইগুলো সব কিছুই অ্যালার্জি। অ্যালার্জি আমি আবার বললাম যে এটা একটা ইমিউন রেসপন্স। ওনার কোনো একটা জিনিসে অ্যালার্জি আছে, মানে অ্যালার্জি হচ্ছে একটা ইমিউন রেসপন্সের একটু প্রতিফলন। মানে ওনার হয়তো শীতকালে যেই ঠান্ডা আছে, সেই ঠান্ডার এগেনস্টে ওনার বডির যে সেলসগুলো আছে সেগুলো একটু বেশি করে রিয়্যাক্ট করছে, ঠিক আছে। নাকের সাইনাস আছে, সাইনাসের যে লাইনিংগুলো আছে সেইগুলো একটু বেশি পরিমাণে রিয়াকশান করছে, এবং এইটাকেই বলছে অ্যালার্জিক রাইনাইটিস। আচ্ছা, এবার আমরা যদি বলি যে সিজনাল অ্যান্ড পেরেনিয়াল অ্যালার্জি রাইনাইটিস, মানে এটা আমরা কিভাবে বুঝবো, বা উই আর নট ফ্যামিলিয়ার উইথ দিস টার্মস। সিজনাল মানে হচ্ছে পার্টিকুলার সিজনে। এরকম আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যাদের ঠিক শীতকালেই এই সর্দি, কাশি, নাক বন্ধ এইগুলো হয়। অনেকে আছে রেনি সিজনে খুব সেন্সিটিভ। রেনি সিজনে কি হয়, অথবা এরকম পার্টিকুলার কিছু সিজন আছে যার এগেনস্টে তার বডির যে ইমিউন রেসপন্স আছে সেটা বেড়ে যায়, ঠিক আছে। আর পেরিনিয়াল কথাটার মানে হচ্ছে সারা বছর, তার সিজনাল চেঞ্জে খুব একটা চেঞ্জ হয় না, ভ্যারিয়েশন হয় না। তার মানে হচ্ছে তার পুরো 12টা মাসই কিছু না কিছুভাবে তার একরকমের একটা অ্যালার্জি বডিতে রয়েছে। তো সিজনাল মানে হচ্ছে সিজনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, কোনো পার্টিকুলার সিজনে এফেক্ট করবে। পেরিনিয়াল মানে হচ্ছে সারা বছরই থাকবে সেটা। আচ্ছা, এবার আমরা তো সবার মানে কথা জানলাম, এবার যদি আমরা বাচ্চাদের কথা জানতে চাই, মানে চিলড্রেনদের এই সিমটমসগুলো কিভাবে মানে তাদের প্যারেন্টসরা ফিগার আউট করবে, বা তাদের কেমন কি সিমটমস হয়, অ্যালার্জি কি কত ধরনের ওদের মধ্যে হতে পারে, সেটা যদি আপনি একটু বলেন প্লিজ। প্রথমেই বলে রাখি যে প্রতিটা বাচ্চাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকবেই, কারণ যখন একটা বেবি বর্ন করছে তার ইমিউন রেসপন্সটা ধীরে ধীরে আপ টু অ্যাডাল্টহুড ইমিউন রেসপন্সটা কিন্তু ডেভেলপ করবে। এবং একটা বাচ্চা ছোটোবেলায় কিন্তু তার ইমিউনিটি একটু কম থাকে। যদি তার ইমিউনিটি একটু কম থাকে তাহলে কিন্তু সেই চাইল্ড অথবা সেই বাচ্চা কিন্তু সর্দি, কাশি, কোনো ভাইরাল ইনফেকশান এইগুলোতে কিন্তু অ্যাফেক্টেড খুব বেশি হবেই। এটা হচ্ছে একটা জেনারেল থিং যে বাচ্চাদের সর্দি কাশি কিন্তু হবেই। এটা কিন্তু এরকম না যে কেন হচ্ছে, বাচ্চাদের এটা হবেই, আজ অবধি সবারই হয়েছে। সেকেন্ডলি যেটা আমি বলতে চাই, যেটা খুব ওভারলুক হয়ে যায়, আমার জেনারেল প্র্যাকটিসে আমি দেখছি যে খুব ওভারলুক হয়ে যাচ্ছে, যে বাচ্চাদের দুটো গ্ল্যান্ড আছে। একটা হচ্ছে নাকের পেছনে অ্যাডিনয়েড গ্ল্যান্ড, এবং তার ঠিক নিচেই মুখের আছে টনসিল গ্ল্যান্ড।
এই যে দুটো গ্ল্যান্ড আছে এদের কাজই হচ্ছে যখনই শরীরে কোনো রকমের বাইরে থেকে অ্যালার্জেন আসবে, অ্যালার্জেন মানে হচ্ছে কোল্ড, ঠান্ডা, ধুলোবালি, ডাস্ট অথবা কোনো ভাইরাল ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, তখন এই যে দুটো অর্গান আছে অ্যাডিনয়েড গ্ল্যান্ড এবং টনসিল গ্ল্যান্ড, এরা কিন্তু একদম ফার্স্টে রিয়্যাক্ট করে। এবং সেই জন্য বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বরাবরই প্রথম থেকে একটু বড় থাকে, বয়সের সাথে সাথে ওই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা ধীরে ধীরে ছোট হতে থাকে, 12 বছরের পর থেকে এটা ছোট হতে থাকে। তো বাচ্চাদের এই অ্যাডিনয়েড গ্ল্যান্ড বড় থাকার জন্য বাচ্চাদের কিন্তু এই অ্যালার্জিক রিয়াকশানটাও বেশি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাদের সেই একইভাবে আমি বলছি, সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া, নাক ডাকা, অনেক বাচ্চা আছে যাদের অ্যাডিনয়েড গ্ল্যান্ড খুব বড় এবং তাদের হাঁচি সর্দি খুব বেশি হয়, তারা কিন্তু রাত্রেবেলা প্রায়শই নাক ডাকে অথবা মুখ খুলে শোয়, মাউথ ব্রিদিং করে। তো এইগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের কমন সিমটম। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটা জানি অনেক বাচ্চারা, মারা দেখছেন, প্যারেন্টসরা দেখছেন, তো বাচ্চারা তো স্কুলে যায়, স্কুলে গেলে ওদের কাফ অ্যান্ড কোল্ড কারো না কারো থাকে, সেটা থেকে ওরা ওটাকে ক্যারি করে। তো ওরা কি মানে প্রিকশনস নিতে পারে বা কিভাবে ওরা যখন স্কুলে যায় ওটা যদি ওদের মধ্যে হয়ে থাকে, তো কিভাবে কতদিন রেস্ট নেওয়া উচিত বা মানে কন্ট্যাক্টে আসা উচিত না, এগুলো আপনি কি বলবেন? প্রথমে আমি বলি যে আমার মতে কোনো প্রিকশন নেওয়াই উচিত না। কারণটা হচ্ছে অ্যালার্জি সারানোর একটাই উপায়, সেটা হচ্ছে আরও বেশি করে সেই জিনিসটাকে নিয়ে থাকা। অ্যালার্জি এমন একটা, আমি প্রথমেই এটা আমি আপনাদের এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি, অ্যালার্জি ইজ অ্যান ইমিউন রেসপন্স। মানে এই একটা শরীরে যদি আপনাকে কিছু অ্যালার্জি থাকে, আপনার শরীরটাকে এমনভাবে তৈরি করতে হবে যে সেই জিনিসটাকে নিয়ে আপনাকে চলতে হবে। আপনি অ্যালার্জি শরীর থেকে পুরোপুরি নিরাময় করতে পারবেন না, আপনি কমাতে পারবেন। আপনার যেইটুখানি ইমিউন রেসপন্স থাকার কথা সেইটুখানি আপনাকে করতে হবে, বেশি হলে তাকে আমরা অ্যালার্জি বলি। তো বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, আমি বলবো তাদের কোনো প্রিকশন নেওয়ারই দরকার নেই, উল্টে তাদের আরও বেশি করে খেলাধুলা করা উচিত, যাতে যেই জিনিসগুলো থেকে ওদের অ্যালার্জি হচ্ছে সেই যেরকম একটা ধুলোবালি থেকে, সব থেকে কমন হচ্ছে ধুলোবালি আর কোল্ড, ঠান্ডা, ডাস্ট অ্যালার্জি। তো এখন থেকে যদি ওরা ওদের সঙ্গে অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে যখন ওরা বড় হবে সেটা একরকমের ওই পেরিনিয়াল প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আমার ক্ষেত্রে আমি বাচ্চাদের বলি যে স্কুলে গিয়ে কোনো রকমের হ্যাঁ অবভিয়াসলি একটা নর্মাল স্যানিটারি হাইজিন তো রাখতেই হবে, সেটা বাদ দিয়ে দে শুড অলওয়েজ প্লে, মানে দে শুড অলওয়েজ মিঙ্গল উইথ আদার্স, মানে অন্যদের সঙ্গে যেন থাকে, যাতে তাদের একটা কমন হার্ড ইমিউনিটি যেন বাচ্চাদের মধ্যে হয়। সেই জন্য আমার ক্ষেত্রে আমি আমার পেশেন্টদের তো প্রিকশন নিতে না বলি, বিকজ প্রিকশন নিলে আমার বাচ্চাদের ইমিউনিটি ডেভেলপ হবে না, ইমিউনিটি ডেভেলপ না হলে ওরা কিন্তু ফিউচারে আরও বিপদে পড়বে। তাহলে ডক্টর যেটা বললেন যে আমাদের প্রপার হাইজিনটা মেনটেন করতে হবে, লাইক হাত ধোয়া বা আমাদের প্রপারলি ড্রেস, ক্লিন ক্লোথস পরা, এগুলো আমাদের প্রপার হাইজিনটা মেনটেন করতে হবে। যেগুলো আমাদের নরমাল স্যানিটারি হাইজিন আছে, যে খাবার খাওয়ার আগে হাত ধোয়া, স্কুলে যাওয়ার আগে প্রপার ক্লিন আপ হওয়া, প্রপার বাথিং করে ফ্রেশ ক্লোথস করে আমাদের স্কুলে যাওয়া উচিত, খাওয়ার আগে আমাদের হ্যান্ড ওয়াশ করা উচিত, এইগুলো আমি বলবো এগুলো মেনটেন করা খুবই উচিত। হ্যাঁ, বাট এইগুলো বাদ দিয়ে স্কুলে সেরকমভাবে মানে কোনো সার্টেন প্রিকশন নেওয়ার দরকার নেই, ওদের উচিত আরও বেশি করে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা। হ্যাঁ, মানে আমি আপনাকে এখানে ইন্টারাপ্ট করতে চাইবো যে মানে যদি ওদের ডাস্ট অ্যালার্জি কোনো একটা পার্টিকুলার বাচ্চার আছে, কিন্তু সে খেলছে, তার খেলতে ইচ্ছা করছে, তার ফ্রেন্ডসরা খেলছে, কিন্তু সেটা থেকে তার আরো প্রবলেমস ডেভেলপ করছে, তাও হ্যাঁ এবার আমাকে ডাস্ট থেকে দূরে রাখা হবে। এবার আমাকে আপনি রেকমেন্ড করবেন যে না, এবার আমাকে যেটা করতে হবে, আমি এটা বলছি, যেটা আমাকে করতে হবে, দেখুন যখনই প্রথমবার এক্সপোজার হয়, ইমিউনিটির নিয়ম হচ্ছে যে ফার্স্ট এক্সপোজার যখন হবে তখন ইমিউন রেসপন্স একটু হাই
থাকবে। মানে যখন প্রথমবার আপনি ডাস্টে কোনো বাচ্চাকে খেলতে দেখবেন খুব হাঁচি সর্দি হচ্ছে, আমাদের উচিত সেই প্রথমবার যেই রেসপন্সটা আছে সেটা যাতে খুব বেশি বাড়াবাড়ি না হয় তার প্রিকশন নেওয়া। কিন্তু তার মানে আমি তাকে না বলবো না যে সেই ডাস্ট থেকে সবসময় দূরে থাকতে, কারণ বারবার যদি সে সেই ডাস্টে এক্সপোজ হতে থাকে তো একটা সময় আসবে যে ওই ইমিউন রেসপন্সটা অনেক কম হচ্ছে। সেই একই রেসপন্স যেটা উইদিন 1 মান্থ হচ্ছিল, 6 মাস পরে দেখা যাবে বাচ্চা খেলাধুলা করছে বাট হাঁচি সর্দি অনেকটা কম। কারণ ওর বডি অ্যাডাপ্ট করে ফেলেছে সেই ডাস্ট থেকে নিজেকে বাঁচাতে। হ্যাঁ, অবভিয়াসলি এই মিন টাইমে আমি যদি যার হাঁচি সর্দি খুব বেশি হবে তাদেরকে আমরা অবভিয়াসলি আমাদের মেডিকেশন তো আমরা দেবই, আমরা কিছু নেজাল স্প্রে দিই যেইগুলোতে তাদের নাকের অ্যালার্জি অনেকটাই বেটার থাকে। সেইগুলো তো আমাদের অবভিয়াসলি প্রিকশন নিতে হবে এবং নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা হেলথ ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আর হেলথ ওয়ার্ল্ডের আমরা জানি যে তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের মানে বেনিফিটস, তাদের অন্যতম যাই থাকে সেটা আমাদের পক্ষে খুবই মানে হেল্পফুল, বা আমরা অ্যাক্সেসও সেটা খুব ভালোভাবে হয়তো করতে পারি। আপনি কি বলতে চাইবেন যে হেলথ ওয়ার্ল্ডে এসে মানে আপনাকে যদি কনসাল্ট করতে চান? হ্যাঁ, হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আমাদের সব রকমের ব্যবস্থা রয়েছে। আমাদের যে কোনো পেশেন্টের, আজকে যেহেতু টপিক অ্যালার্জিক রাইনাইটিস, আমি সেই বিষয়ে বলছি যে কোনো পেশেন্টের যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে সেই বিষয়ক যে কোনো রকমের ইনভেস্টিগেশন করানোর জন্য অথবা সহায়তা করানোর জন্য আমাদের কাছে সব রকমের ব্যবস্থা রয়েছে এবং খুবই আপডেটেড ব্যবস্থা রয়েছে এবং সেইগুলো আমরা হেলথ ওয়ার্ল্ডে সবই উপলব্ধ রয়েছে। আচ্ছা, এবার আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমরা শুনলাম যে আমাদের বাচ্চাদের প্রথম থেকেই একটা গ্ল্যান্ড থাকে যেটা বড় থাকে বা প্রপার একটা, আমি বলতে পারি যে মানে মোর অর লেস অ্যালার্জি থাকে, তো এটা কি হয় যে প্রথম থেকে নেই, লেটার ইন দ্য লাইফ ওরা এটাকে ডেভেলপ করলো অ্যালার্জি? হ্যাঁ, যতদিন যেরকম বাচ্চাদের যদি আপনি বলেন তো ওদের আমি পিরিয়ডটা তো অ্যাটলিস্ট মানে প্রথম 4-5 বছর, মানে আপ টু এজ অফ 12, প্রথম 4-5 বছর তো খুবই ভাইটাল, যখন মোস্ট অফ দ্য অ্যালার্জি ডেভেলপ করে। সব থেকে বেশি অ্যালার্জি প্রথম 5 বছরেই ডেভেলপ করে, তারপরে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সাধারণত অনেকেই সেই অ্যালার্জিটাকে প্রতিরোধ করার ক্ষমতা নিজে থেকেই উপলব্ধ করে এবং যারা করতে পারে না তাদের ক্ষেত্রে ওগুলো ধীরে ধীরে কমপ্লিকেশন হয়। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আছে যারা একটু লেটে 10 বছর 12 ইয়ার্স সেই সময়েও কিন্তু তারা নতুন মানে এই অ্যালার্জিগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবার যদি আমরা এখন দেখি যে আমরা অনেক পেট বা পোষ আমরা রাখি বাড়িতে, তাদের থেকে কি কোনো অ্যালার্জি হতে পারে? হ্যাঁ, এটা আমি বলতে চাই যে অ্যানিমাল ড্যান্ড্রফ, আমরা একটা কথা বলি অ্যানিমাল ড্যান্ড্রফ, আমাদের যে পেট অ্যানিমালস আছে তাদের কিন্তু অ্যানিমাল ড্যান্ড্রফ থেকে আমাদের এক রকমের অ্যালার্জি হতে পারে এবং আমি এই যাদের বাড়িতে পেটস আছে তাদের কিন্তু হওয়ার চান্সও খুব বেশি এবং সেই থেকে আমাদের কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটুখানি ভালো করে প্রিকশন নিতে হবে। আমাদের পেট অ্যানিমাল হ্যান্ডলিং করার পর, পেট অ্যানিমালস ধরার পর আমাদের কিন্তু ভালো করে হাত ধুয়ে নিতে হবে, তাদেরকে খাবার খাওয়ানোর পরে কিন্তু হাত ধুয়ে নিতে হবে এবং একটু তাদের সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেনিং করে বাচ্চাদের কিন্তু চলতে হবে। আচ্ছা, এবার আমরা ট্রিগার্স অ্যান্ড কজেসে চলে আসবো অ্যালার্জির। লাইক মানে এই যে অ্যালার্জিগুলো কখন ঠিক আমাদের ট্রিগার করতে পারে, মানে আমরা তো জানলাম যে কিভাবে মেনটেন করব বা কি কি আমাদের অ্যালার্জি থাকতে পারে, বাট আমরা ট্রিগার পয়েন্টসগুলো কিভাবে ফিগার আউট করব? হ্যাঁ, দেখুন, সাধারণত অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ঠান্ডা থেকে, ডাস্ট অ্যালার্জি ধুলোবালি থেকে হতে পারে। এনভায়রনমেন্ট থেকে যেই অ্যালার্জিগুলো আমরা পাই সেগুলো হচ্ছে ফুলের রেণু, পোলেন গ্রেনস, ফুলের রেণু থেকে আমরা অ্যালার্জি হতে পারে। অনেক সময় বাড়িতে আমরা বলি হাউসহোল্ড স্মোক মানে হচ্ছে বাড়িতে যে রান্না হচ্ছে তার ধুয়ো থেকেও অ্যালার্জি হতে পারে এবং
পার্টিকুলার কিছু আমাদের কিছু ক্লোথ, কিছু লিনেন্স থেকেও অ্যালার্জি হতে পারে। মানে বাড়িতে যে বেডশিট আছে, পিলো কভার আছে, কার্টেন্স আছে, মানে এইগুলোতে ডাস্ট খুব ইজিলি ধরে যায়, সে এগুলো থেকেও অ্যালার্জি হতে পারে। হ্যাঁ, এবার ট্রিগার পয়েন্টসের মধ্যে আমরা সিজনাল চেঞ্জ, আমাদের সিজনাল চেঞ্জ যেরকম শীতকালে আমাদের অ্যালার্জি কিন্তু খুব বেশি হতে পারে। হিউমিডিটি যদি বেশি থাকে, রেনি সিজনে অ্যালার্জি বেশি হতে পারে, হিউমিডিটি বেশি থাকলে কিন্তু অ্যালার্জি হতে পারে। বাচ্চাদের অ্যালার্জি খুব বেশি হতে পারে কারণ ওদের ইমিউনিটিটা একটু কম থাকে, ওরা ধীরে ধীরে ওই ইমিউনিটিটাকে ডেভেলপ করে, যতদিন না ওদের ইমিউনিটি ডেভেলপ করছে ওদের কিন্তু অ্যালার্জি হওয়ার চান্স খুব বেশি হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোনো ভাইরাল ইনফেকশন কিন্তু শরীরকে একটুখানি উইক করে দেয়, সেই সময় কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। ডক্টর, আমি জিজ্ঞেস করবো, যেহেতু আমার পার্সোনালি আমার কোল্ড অ্যালার্জি আছে, তো আমি মানে এক্সপিরিয়েন্স করেছি যে আফটার সানসেট আমার কাফটা, মানে আমি কাশি বেশি বা রাত্রের দিকে কাশিটা একটু বেশি হয়, বা তখন এই মানে উষ্ণ গরম জল দিয়ে গার্গেল করে, এগুলো কোনোটাই আমি আরাম পাই না। এরকম আমার মতো নিশ্চয়ই অনেক দর্শকই আছে যাদের এই কোল্ড অ্যালার্জি জিনিসটা আছে, তারা সেম জিনিস এক্সপিরিয়েন্স করে, তো তারা কি করবে? হ্যাঁ, দেখুন, আপনি যে পার্টিকুলার একটা সিমটমের কথা বললেন যে আফটার ইভিনিং অথবা আফটার সানসেট অথবা অনেকের রাতের বেলা খুসখুসে কাশি শুরু হয়, ঠিক আছে, এটা দু কারণে হতে পারে আমার মতে। এক হচ্ছে আমাদের যে নাক এবং সাইনাস আছে, সেখানে আমরা সারা দিনে যত আমাদের অ্যালার্জিক রিয়াকশান হচ্ছে, মানে যে যত রকমের রিয়াকশান হচ্ছে, তারপরে তো ওখানে সিক্রেশন জমা হয়। সিক্রেশন মানে হচ্ছে ওখান থেকে আমাদের এক রকমের ফ্লুইড বেরোয়, ঠিক আছে, সেইগুলো তো আমাদের সাইনাসের মধ্যে জমা থাকে। তো রাতের দিকে অথবা ইভিনিংয়ের পর যখন আমরা রেস্ট নিই, তখন কিন্তু এই সিক্রেশনটা গলায় যায়, এবং গলায় যাওয়াতে এই সিক্রেশনটা কিন্তু আমাদের গলাকে ইরিটেট করে, ভোকাল কর্ডগুলোকে ইরিটেট করে, তারপরেই কিন্তু আমাদের এই কাশিটা শুরু হয়। তো এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট আমি যা দেখি তাদের সবারই ক্রনিক টনসিলাইটিস রয়েছে, মানে এক রকমের বলতে পারেন যে সারা বছরই তাদের টনসিলের এক রকমের অ্যালার্জি থাকে, এবং এই দুই রকমের অ্যালার্জি কিন্তু আমরা সন্ধ্যের দিকে খুব বেশি দেখতে পাই। ধুলোর মাইট কি দীর্ঘস্থায়ী অ্যালার্জিক রাইনাইটিসের কারণ হতে পারে? হ্যাঁ, ধুলোর মাইট হতে পারে, ডাস্ট মাইট হতে পারে। তো আমাদের এইগুলো একটুখানি দেখে নিতে হবে বাড়িতে। যেরকম যেই পেশেন্টরা আসে, আমি তাদেরকে অ্যাডভাইস করি যে বাড়িতে যেই বেড কভার আছে, বিছানার কভার আছে, পিলো কভার আছে, বালিশের কভার আছে, লিনেন্স আছে, কার্টেন্স আছে, পর্দার যেই পর্দাগুলো রয়েছে সেইগুলো যেন সপ্তাহে 2-3 বার করে ডাস্টিং করা হয় অথবা চেঞ্জ করা হয়। কারণ এই কভারগুলোতে ডাস্ট মাইট থাকতে পারে, ধুলোর মাইট থাকতে পারে, সেখান থেকে অ্যালার্জি হতে পারে। বুক শেলফে যেই বই আছে তাকে যেন সপ্তাহে 2 বার করে ডাস্টিং করা হয়, এইগুলো যেন মেনটেন করা হয়। এই যে ম্যাটেরিয়ালের কথা আপনি বললেন, যে লিনেন, কটন, সিনথেটিক, যাই আমরা মানে যেই ম্যাটেরিয়ালের আমরা জামা কাপড় পরি না কেন, আমরা বেশিরভাগ শুনে থাকি কটন আমাদের বেশি প্রেফারেবল হয়ে থাকে। বাট আমরা মেবি আমি একটু আউট অফ টপিক যাচ্ছি, বাট আমরা অনেক সময় শুনে থাকি যে স্যাটিন পিলো কভার্স ইউজ করতে বলে ডক্টরসরা, যাতে ফর দ্য বেনিফিট অফ দ্য হেয়ার, স্কিন। তো এটাও কি মানে যদি কারোর এটা থেকেও কি অ্যালার্জি হতে পারে, মানে বালিশ থেকে বা তাদের পিলো কভার্স থেকে, বা প্রপার মেটেরিয়ালটা ইউজ না করার জন্য? মানে আমি হয়তো কটনে আমার স্কিন বা ভালো থাকছে না, আমাকে স্যাটিনে যেতে হচ্ছে, বাট আমার স্যাটিনটা স্যুট করছে না, বাট আমার সেম টাইম স্কিনটাও এফেক্ট করছে। তো সেখানে কি কোনো সেই ক্ষেত্রে কিছু আমরা মিডলে এসে কিছু করতে পারি? প্রথমেই এটা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক, মানে হচ্ছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। লোকের একের সঙ্গে অন্যজনের সিমিলার নাও হতে পারে, এক নাও হতে পারে। কারণ আমি আগেই বলেছি শুরুর আগে, অ্যালার্জি মানেই ইমিউন রেসপন্স। আমার ইমিউন রেসপন্স এবং অন্যজনের ইমিউন রেসপন্স কখনোই সেম হবে না। আমার বডি কিসে সেন্সিটিভ হবে সেটা
অন্যজনের সঙ্গে কিন্তু সেম হবে না, সেটা আমাকে দেখে নিতে হবে। অনেকের পার্টিকুলার মেটেরিয়ালে অ্যালার্জি থাকে, এবং যেটা হচ্ছে তো আমাকে আমাদের আমি এই স্পেসিফিক বলবো, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল স্পেসিফিক, যে যেটাতে স্যুট করবে সে সেটাই ইউজ করবে। সে মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে আমাদের স্পেসিফিক কোনো মেটেরিয়ালে যেতে হবে। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো যে আপনারা যখনই ইউজ করবেন একটু দেখে নেবেন যে যেই লিনেন্সগুলো আপনারা ইউজ করছেন, জেনারেলি লিনেন্সে যদি মানে এটা অন্য এটা ডাক্তারি কেন্দ্রিক কথা না, লিনেন্সে যদি পোর্সটা মানে যে ব্রেড করা হয়, লিনেন্স যখন তৈরি করা হয় তার মধ্যে কিন্তু ছোট ছোট ফুটো থাকে, পোর্স থাকে। তো যত ছোট ফুটো থাকবে তত কিন্তু ডাস্ট তত কম পেনিট্রেট করবে অথবা ট্র্যাপ হবে এবং ইজিলি ডাস্টিং করা যাবে। ঠিক আছে, সেই হিসাব করে আমি বলতে পারি হয়তো যেগুলোতে বেশি ব্রেডেড আছে সেইগুলোতে অ্যালার্জি বেশি হচ্ছে, মানে হচ্ছে যেখানে ফুটোটা একটু বেশি আছে সেই সিল্কগুলোর মধ্যে থেকে হয়তো ফুটোটা বেশি আছে, সেখানে ডাস্টটা বেশি ট্র্যাপ হচ্ছে। কিন্তু তারপরেও আমি বলবো এইটা আপনারা পার্সন টু পার্সন ভ্যারি করবে, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল না, এটা যার যেটা স্যুট হবে সে সেটাই ইউজ করবে। আচ্ছা, মানে এই পলিউশন আমাদের যারা শহরে থাকি আরবান এরিয়াস তাদের তো পলিউশন একটা খুব বড় এখন একটা প্রবলেম। তো এই পলিউশন থেকে কি আমাদের মানে বা এই যে স্মোক বা যারা স্মোকিংও করেন তার এই যে স্মোক ব্যাপারটা থেকে পলিউশন থেকেও কি আমাদের কোনো অ্যালার্জি ট্রিগার করে? মারাত্মক অ্যালার্জি ট্রিগার করে। আমি তো বলবো যে আমি প্রথমেই যেটা বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে যে ওরা ধুলোবালিতে খেলাধুলা করছে ওদেরকে আটকাবেন না, একদমই আটকাবেন না, কারণ ধুলোবালি জিনিসটা খুব একটা খারাপ না, মাটি সঙ্গে ওদেরকে অ্যাটাচ হওয়া উচিত। কিন্তু এই যে অ্যালার্জিটা আপনি বললেন যে আমাদের শহরে যেটা রয়েছে পলিউশন, ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যালার্জি। এর মধ্যে চারকোল থাকে, এর মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, সুট থাকে এবং অনেক বিষাক্ত কেমিক্যালস থাকে, এবং যত বিষাক্ত কেমিক্যালস সবগুলো কিন্তু আপনার ইমিউন রেসপন্সকে ডিস্টার্ব করছে এবং তার থেকে কিন্তু আপনাদের দূরে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে আমি কিন্তু বলবো আপনারা মাস্ক ইউজ করবেন। পলিউশনের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা মাস্ক ইউজ করবেন। কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনারা কাজ করলে, কোনো ফ্যাক্টরির পাশে থাকলে আপনারা মাস্ক ইউজ করবেন। সিটিতে উইদিন দ্য ট্রাফিক আপনারা থাকলে কিন্তু মাস্ক ইউজ করবেন, কারণ অ্যাটলিস্ট সেই ক্ষেত্রে আপনার এই চারকোলটা কিন্তু আপনার বডির এক্সপোজার হবে না। আমরা জানি দুর্গাপুর আসানসোলে আমাদের এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আমরা বলতে পারি, তো সেখানে কি আমরা সবাই কলেজ গোয়ার্সরা যারা অফিস গোয়িং আছে বা বাচ্চারা তারাও কি সবসময় মাস্ক ইউজ করবে এখন যেভাবে আমাদের পলিউশনটা এই শহরে আছে এখন? হ্যাঁ, মানে আপনি কি বলবেন এটা নিয়ে? আমি দেখুন, পলিউশন তো এখন আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। এখন না আমরা এটাকে মানে লাইফ থেকে বের করতে পারবো, কারণ আমাদের ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি যেগুলো আমরা ইউজ করি সব কিছুর সঙ্গেই পলিউশন জুড়ে আছে। তো যখন আমরা ফেসিলিটি ইউজ করছি তার মানে আমরা পলিউশনটাকেও মেনে নিচ্ছি, আর যখন পলিউশনটাকেও মেনে নিচ্ছি তখন আমাদের মাস্কটাও হয়তো সবসময় ইউজ না করলেও যখন এক্সপোজ বেশি হচ্ছে, কোন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে যাচ্ছে তখন ইউজ করুন। অ্যাটলিস্ট যখন আউটডোরে রয়েছেন, বাড়িতে নেই, আউটডোরে রয়েছেন, খেলাধুলা কেউ করছে না, ট্রাফিকে রয়েছেন, তখন অ্যাটলিস্ট ইউজ করুন। আচ্ছা, আমরা হেলথ ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানটি করে দেওয়ার জন্য, আর আমরা ডক্টরকেও অফকোর্স জানাবো থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আর এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো যে আমরা সবাই আজকাল পারফিউম, ডিওড্রেন্ট আরও অনেক কিছু আমরা ইউজ করি ফর বেটার স্মেল অ্যান্ড এভরিথিং। তো সেক্ষেত্রে অনেকে আছে, কেউ বলে আমার মাথা ব্যথা করছে, কেউ বলে এটা স্ট্রং এই যে স্মেলটা নেওয়া যাচ্ছে না। বাট আমাদের যে ডেইলি টু যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বা যারা যেখানে আমরা বাইরে যাচ্ছি, ইটস অলসো ম্যান্ডেটরি দ্যাট উই শুড ইউজ পারফিউম। মানে তো সেখানে যদি কারোর প্রবলেম হয় সেখান থেকে আমরা কি মানে তখন সেই রেমেডিটা কি? রেমেডি কিছুই না, কারণ আমাদের পারফিউম থেকে অ্যালার্জি হয় খুব প্রচুর। আমাদের পেশেন্ট আছে যারা পারফিউমে খুব সেনসিটিভ, একটু পারফিউম ইউজ করলে, একটু কড়া পারফিউম ইউজ করলে ওনাদের মাথা ব্যথা করে, হেডেক হয়, ঠিক আছে।
কিন্তু অফিসে যারা কাজ করেন, পাবলিক এরিয়াতে যারা যান, তাদের পারফিউম তো ইউজ করতেই হয়। তো আমি এটা আমাদের এর থেকে আমাদের প্রিকশন নেওয়ার তো বেশি কিছু নেই। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট যেই পারফিউমটা আমরা ইউজ করছি সেটা যেন খুব বেশি স্ট্রং না হয়, ইন্টেন্স যাতে না হয়, কারণ এর থেকে খুব একটা প্রিকশন নেওয়ার আমার মনে হয় দরকার নেই, কারণ আমরা এটা খুব অল্প পরিমাণেই ব্যবহার করি। আচ্ছা, এবার আমরা নেক্সট সেগমেন্টে চলে আসবো, ডায়াগনোসিস নিয়ে। এবার এটা নিয়ে একটু কথা বলবো। এবার যদি আমরা বলবো যে এই রাইনাইটিস যে অ্যালার্জিক এটা সিমটম আপনি যেটা বলছেন, সেটা ডায়াগনোসিস করার প্রাইমারি স্টেপস কি? দেখুন, অ্যালার্জিক রাইনাইটিস সিমটোম্যাটিক্যালি ডায়াগনোস হয়, মানে এর যা সিমটমস আছে সেটাই এর ডায়াগনোসিস। একটা পেশেন্টের হাঁচি, সর্দি, মাথা ব্যথা, রানিং নোজ, নাক থেকে জল পড়া, এইগুলো হয়ে যাচ্ছে, মানে এটাই স্পেসিফাই করছে এনার অ্যালার্জি রয়েছে। হ্যাঁ, এবার পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা শুধু একটা জিনিস দেখি যে এনার যেই অ্যালার্জিটা হচ্ছে এবং সেটা কি এনার যে নাক আছে, আমাদের নাক খুব মানে বাইরে থেকে খুব ছোট লাগে, কিন্তু ভেতরে নাকে অনেক রকমের স্ট্রাকচারস রয়েছে। তো আমরা এটাই দেখি যে এনার যে অ্যালার্জিক রাইনাইটিসটা রয়েছে, এনার সাইনাসকে ইনভলভ করছে কিনা, এনার নাককে ইনভলভ করছে কিনা, এবং কোনো পার্মানেন্ট চেঞ্জ তার মধ্যে হচ্ছে কিনা, সেটাই আমাদের দেখার কথা। আমরা নেজাল এন্ডোস্কোপি করি, আমি পার্সোনালি নেজাল এন্ডোস্কোপি করি। আমি এন্ডোস্কোপ দিয়ে নাকের ভেতরে দেখি যে এই অ্যালার্জির জন্য ওনার যে নাক আছে সেটার পার্মানেন্ট কিছু চেঞ্জেস হচ্ছে কিনা। নেজাল এন্ডোস্কোপি করি, আমরা এক্সরে করি, এক্সরে করে সাইনাস দেখি, সাইনাসগুলো আমরা দেখতে পারি। এগুলো জেনারেল টেস্ট। খুব বেশি কমপ্লিকেশন থাকলে তখন সিটি স্ক্যান করতে হয়, কিন্তু আমি তো বলবো এক্সরে করলেই যথেষ্ট। কমপ্লিকেশন না থাকলে সিটি স্ক্যান করার দরকার নেই। নেজাল এন্ডোস্কোপি খুব ভালো টেস্ট। হ্যাঁ, রিসেন্টলি অ্যালার্জির কিছু টেস্ট এসে গেছে যে কিসে কিসে অ্যালার্জি রয়েছে, সেই অ্যালার্জির টেস্টও আমাদের এখন এসেছে। আমরা স্কিন টেস্ট করি, মাল্টিপল স্কিন টেস্ট করি, যেগুলোতে আমরা বুঝতে পারি কোন কোন জিনিসে আমাদের অ্যালার্জি রয়েছে, সেগুলো আমাদের কাছে উপলব্ধ রয়েছে। সঙ্গে থাকুন, আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ, এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্যক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের ঠিকানা সৃষ্টিনগর, কন্যাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। ফিরে এলাম বিরতির পর। ডক্টর, আমরা যেবার জেনে নেব যে কোনো রোগীর যদি আইজি অ্যালার্জি পরীক্ষা কি তাদের করা উচিত? হ্যাঁ, আইজি ইমিউনোগ্লোবিউলিন ই, আইজি হচ্ছে যেই পেশেন্টদের আইজি খুব হাই থাকে, এটা একটা ব্লাড টেস্ট। শরীরে অনেক রকমের ইমিউনোগ্লোবিউলিন রয়েছে, আইজি রয়েছে, তার মধ্যে আইজিইটা হচ্ছে স্পেসিফিক্যালি অ্যালার্জির জন্য, যে কোনো অ্যালার্জি, নট অনলি অ্যালার্জিক রাইনাইটিস, যে কোনো অ্যালার্জির জন্য। যদি আইজিই খুব বেশি থাকে তাহলে ধরে নেওয়া যায় যে তার শরীরে অ্যালার্জির পরিমাণ একটু বেশি। ডক্টর, পরীক্ষা ছাড়াই কি অ্যালার্জিক রাইনাইটিস ক্লিনিক্যালি নির্ণয় করা যেতে পারে? এর ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, পরীক্ষা ছাড়াও করা যেতে পারে। কেন, আমি তো বললাম সিমটোমেটিক্যালি তো করা যেতে পারে। হাঁচি, সর্দি, নাক বন্ধ, মাথা ব্যথা, এইগুলো যদি থাকে তাহলে অবভিয়াস, এবং শুধু একটা এপিসোড না, যদি অনেক মাস ধরে রয়েছে, সিজনাল রয়েছে, বারবার হচ্ছে, তাহলে অবভিয়াসলি ডায়াগনোজ করা যেতে পারে। এটা সিমটোম্যাটিক্যালি আমরা ডায়াগনোজ করতে পারি। আচ্ছা, এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে অ্যালার্জি রাইনাইটিসের জন্য সর্বোত্তম চিকিৎসার
মানে বিকল্পগুলি কি কি? হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আমি প্রেফারেবলি কিছু নেজাল স্প্রে দিই, কিছু তার মধ্যে কিছুটা স্যালাইন নেজাল স্প্রে থাকে। স্যালাইন নেজাল স্প্রে হচ্ছে আপনার যে নাকের ভেতরে যে মিউকোজা আছে মানে হচ্ছে নাকের ভেতরে যে চামড়াটা আছে সেইটাকে বারবার ক্লিন করে। স্যালাইন স্প্রে দিলে কি হয়, সেই চামড়াটা বারবার ক্লিন হয়। সেখানে সিলিয়ারি অ্যাক্টিভিটি, আমি যেটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, সিলিয়ারি অ্যাক্টিভিটি মানে এক রকমের আমাদের চামড়ার নিচে এক রকমের মুভমেন্ট হয়, যেটা কি করে আমাদের শরীরে যে কোনো রকমের বাইরে থেকে আসা জিনিসকে বের করার চেষ্টা করে। আচ্ছা, তো অ্যালার্জিক রাইনাইটিস হলে কি হয়, এই সিলিয়ারি মুভমেন্টটা কিন্তু কম হয়। ঠিক আছে, তো আমরা যদি স্যালাইন স্প্রে দিই তাহলে কিন্তু এই সিলিয়ারি মুভমেন্টটা আরও ভালো করে হবে এবং অ্যালার্জিটাও ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও আমি আরও রকমের স্প্রে আছে, সেইটাও আমরা দিই, নাকের স্প্রে দিই। তো দু রকমের স্প্রে আমি দিই এবং এর সঙ্গে কিছু প্রিকশনস মেনটেন করতে হবে। প্রিকশনস মানে যেটা আমরা আগে ডিসকাস করেছি, যে প্রপার ডাস্টিং করতে হবে, বালিশের কভার, পিলো কভার, কার্টেন্স এগুলো কিন্তু প্রপার ডাস্টিং করতে হবে, বুক শেলফ এগুলো প্রপার ডাস্টিং করতে হবে। যেরকম হচ্ছে আরেকটা হচ্ছে যে যখনই আপনারা বাইরে থেকে আসবেন, অফিস থেকে আসবেন অথবা কোনো আউটডোর অ্যাক্টিভিটিস করে আসবেন, তখন কিন্তু বাড়িতে এসে গরম জলে একটু স্নান করে নেবেন। তাতে কি হয় যে বাইরের যে ডাস্ট আছে সেটা কিন্তু বাড়িতে থাকলো না এবং সেটা থেকে অ্যালার্জি হওয়ার চান্সও কমে গেল। আচ্ছা, এই যে লং টার্ম ইউজের জন্য এই অ্যান্টিহিস্টামাইনস গুলো কি সেফ, মানে আমরা কতটা ইউজ করতে পারি? লং টার্ম ইউজ কোনো জিনিসই ভালো না, বেশি দিন ইউজ করা উচিত না। অ্যান্টিহিস্টামিনস এগুলো ট্যাবলেট। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এটা আমার নিজের মতামত যে আমি অ্যান্টিহিস্টামিন যে ট্যাবলেটগুলো রয়েছে, অ্যালার্জির যে ট্যাবলেটগুলো রয়েছে, ওগুলো হয়তো আমি 2 থেকে 3 সপ্তাহের বেশি আমি দেবো না, হয়তো তার থেকে কমই দেব। আমি স্প্রেগুলো বরং ইউজ করতে বেশি দিন বলবো, কারণ স্প্রের সাইড এফেক্ট কিন্তু খুব একটা নেই। স্প্রের সাইড এফেক্ট নেই, কিন্তু ট্যাবলেট যেগুলো আমরা শরীরে মানে আমরা নিচ্ছি সেগুলো কিন্তু অন্য সাইড এফেক্ট হতে পারে। সেই জন্য ট্যাবলেটসগুলো হয়তো ম্যাক্সিমাম 2 to 3 উইকস, 2-3 সপ্তাহ। স্প্রে কিন্তু আমি তো অ্যাটলিস্ট 3 মাসের মতন দিই, দরকার পড়লে বেশি তার থেকেও বেশি দিতে পারি এবং স্প্রের সাইড এফেক্ট সেরকমভাবে কিন্তু নেই। আচ্ছা, এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, এটা কি পার্মানেন্টলি মানে কিউরেবল একটা ডিজিজ, বা যেটা আপনি মানে কি? হ্যাঁ, অ্যালার্জি আপনার পার্মানেন্ট কিওর আমি বলবো না, কারণ অ্যালার্জি তো একরকমের ইমিউন রেসপন্স। তো অ্যাটলিস্ট অ্যালার্জিটাকে কন্ট্রোল তো করা যেতে পারে, মেনটেন আমরা করতে পারি। একটা ব্যালেন্সে রাখতে হবে যে যেইখানে আমার এই অ্যালার্জিটা থাকলে আমার ডে টু ডে অ্যাক্টিভিটিসকেও এফেক্ট করছে না, আমার নর্মাল জীবনযাপনকেও এফেক্ট করছে না, আমার শারীরিক যে ব্যবস্থা আছে সেটাকেও যেন ঠিক রাখে। তো আমাদের অ্যালার্জিটাকে সেরকম একটা ব্যালেন্স লেভেলে মেনটেন করতে হবে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে এটা পুরোপুরি কিউরেবল না থাকলেও আমরা ডক্টরের অ্যাডভাইস মেনে চললে আমরা এটাকে মেনটেন করে রাখতে পারি যাতে আমরা ভালো থাকি। হ্যাঁ, অবশ্যই। এবার আপনি যেহেতু প্র্যাকটিস করছেন ডক্টর, তো আমি যদি আপনাকে পার্সোনালি এটা জিজ্ঞেস করি যে আপনার কোন শ্রেণী বা মানে কোন এজ গ্রুপের পেশেন্টস আপনার কাছে বেশি আসে এই অ্যালার্জিস নিয়ে? মানে তারা কি খুব ইয়াংস্টার্স হয় বা ওল্ড এজ, মানে মিডল এজড? প্রথমেই বলতে পারেন যে বাচ্চারাই বেশি আসে অ্যালার্জি নিয়ে, কারণ ওদের যে ডাস্ট অ্যালার্জিটা কি কমন? খুব কমন, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন, ওদের হাঁচি সর্দি খুব কমন। তো কারণ ওদের ইমিউন রেসপন্সও ডেভেলপ করছে ধীরে ধীরে, তো ওই এজে তো কমন হবেই। তারপরে কিন্তু যারা ইয়ং এজ রয়েছে, উইদিন 25-30 ইয়ার্সের এজের মধ্যে কিন্তু যে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমি খুব বেশি পাই যে অ্যালার্জি। ঠিক আছে, তো এই এজ গ্রুপে আমি বেশি পাই। আচ্ছা, এবার ওয়াই মানে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, যেহেতু আপনি ইএনটি মানে স্পেশালিস্ট, তো ওয়াই শুড উই কনসাল্ট আ ইএনটি স্পেশালিস্ট? হ্যাঁ, এবার আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আমরা কেন একটা ইএনটি স্পেশালিস্টকে দেখাবো, বা আমাদের এটাও আমরা প্রশ্নটাকে যদি আমি একটু আরেকটু ঘুরিয়ে করি যে ঠিক কখন, when
When? কখন আমরা মানে একটা ইএনটির কাছে যাব, মানে আমরা যে যেমন জ্বর হলে আমরা 3-4 দিন ওয়েট করি, একটা প্যারাসিটামল বা একটা কোনো অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা 2-3 দিন ওয়েট করি, তারপর আমরা ডক্টরের কাছে যাই বা হসপিটাল যাই। এবার কখন আমাদের বুঝবো যে না ইটস হাই টাইম আমরা ইএনটি স্পেশালিস্টের কাছে আমরা একটা অ্যাডভাইস নিই? দেখুন, যখনই কোনো অ্যালার্জিক সিমটমস আপনার রিপিটেডলি হতে থাকবে, বারবার হতে থাকবে, আপনি হয়তো প্রথমবার হলো কোনো একটা আপনি বুঝলেন হ্যাঁ আজকে আমার হয়তো ওয়েদারটা এরকম ছিল, ঠান্ডা ছিল, আমার আজকে হাঁচি সর্দি বেশি হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে যদি বারবার হতে থাকে তখন কিন্তু আপনাকে ইএনটি স্পেশালিস্টকে দেখানো উচিত। এবং অ্যাজ এ ইএনটি স্পেশালিস্ট আমাদের যেটা উচিত, আমাদের যে এটা দেখা উচিত যে অ্যালার্জি বাদ দিয়েও আমাদের যে নাক আছে, গলা আছে, মুখ আছে, ঠিক আছে, যেখান থেকে অ্যালার্জির বডিতে প্রবেশ করে সেই মানে সেখানে অন্য কোনো প্রবলেম আছে কিনা। অ্যাজ এ ইএনটি স্পেশালিস্ট আমরা সেটাই দেখি যে অ্যালার্জি বাদ দিয়েও অন্য কোনো প্রবলেম আছে কিনা যেটার জন্য অ্যালার্জিটা একটু বেশি করে হচ্ছে। আচ্ছা, মানে আমরা দেখি অনেক সময় সর্দি হলে আমাদের কানে একটুখানি ইচিং হয় বা আমরা হয়তো কানে একটুখানি মানে ডিফিকাল্টি ফেস করি, আনইজি ফিল হয়, সেটা কেন হয় আমাদের? প্রথমে আমি বলে রাখি ইএনটি মানে হচ্ছে ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট, কারণ অনেক পেশেন্টই ওপিডিতে এসে অন্যভাবে এক্সপ্লেন করে। তো ইএনটি মানে হচ্ছে ইয়ার, কান, নাক আর থ্রোট। তো এটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে আমাদের শরীরে যে কোনো জীবাণু বাইরে থেকে যদি ঢোকে, হয় নাক দিয়ে ঢুকবে, নয়তো ওরাল ক্যাভিটি মানে মুখ দিয়ে ঢুকবে। তো আমাদের এই তিনটে জিনিসই কিন্তু কানেক্টেড। নাক কিন্তু গলার সঙ্গে কানেক্টেড। আপনি নাক সামনে থেকে খুব ছোট, পেছন থেকে কিন্তু নাক, যেটা আমরা নেজোফ্যারিংস বলি, নোজের পেছনে কিন্তু নেজোফ্যারিংস আছে। মানে ফ্যারিংস মানে হচ্ছে খাবারের রাস্তা, বেসিক্যালি খাবারের রাস্তা। ফ্যারিংস মানে হচ্ছে খাবারের রাস্তা, যেটা নাকের পেছনের খাবারের রাস্তা সেটাকে আমরা বলি নেজোফ্যারিংস। যেটা মুখের পেছনের খাবারের রাস্তা, ওরাল ক্যাভিটির পেছনের খাবারের রাস্তা, সেটাকে বলি ওরোফ্যারিংস। তো আলটিমেটলি নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস দুটোই কিন্তু একসঙ্গে জুড়ে যায়, ঠিক আছে। তো জুড়ে তারপরে আমাদের এটা নিচের দিকে যায়। এবার সেই এবং এটাও মনে রাখতে হবে নাকের সঙ্গে কিন্তু কান কানেক্টেড আছে। এবং কি দিয়ে কানেক্টেড আছে? একটা টিউব দিয়ে কানেক্টেড আছে, ইউস্টাশিয়ান টিউব দিয়ে কানেক্টেড আছে, ঠিক আছে। সেই জন্য নাকে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কানে সেটা রিফ্লেক্ট করবে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে মানে এই সেগমেন্টের শেষের দিকে চলে আসছি। আমরা যদি জিজ্ঞেস করি স্টিম ইনহেলেশন, যেটা আপনারা বললেন যে করে থাকেন, সেটা কি সিম্পটমটা একটু হলেও আমাদের রিল্যাক্স ফিল করে বা রিলিফ আমরা পাই? হ্যাঁ, স্টিম ইনহেলেশন অবভিয়াসলি আপনারা রিলিফ পাবেন, কারণ আপনারা হয়তো দেখে থাকবেন যখন এই মানে আজ থেকে 20 বছর আগে আমরা কিন্তু তখন হাঁচি সর্দি হলে স্টিমই নিতাম। কারণটা হচ্ছে, আর এখন যেটা আমরা বলি, হ্যাঁ ভেপার, যেটা এখন অনেক স্প্রে এসে গেছে, যেটা আমি বললাম স্যালাইন স্প্রে। তো স্টিম, স্যালাইন স্প্রে দুটোই কিন্তু এক, কারণ দুটোতেই রয়েছে আমাদের ভেপার রয়েছে। এবার ভেপার নিলে অবভিয়াসলি নাকের ভেতরে যে মিউকাস আছে সেটা কিন্তু ক্লিয়ার হবে, এবং নাকের ভেতরের যে রাস্তাটা রয়েছে সেটার কিন্তু ভেপার যে মানে আমাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেটা কিন্তু বেড়ে যায়। ভেপার নিলে নাকের ভেতরের রাস্তার ব্লাড সার্কুলেশন কিন্তু বেড়ে যায়। আর যদি ব্লাড সার্কুলেশন নাকের ভেতরে বাড়ে তাহলে কিন্তু রিলিফটাও হয়ে যায়, সিক্রেশনটা ধীরে ধীরে রিলিফ হয়ে যায়। সেই জন্য ভেপার নিলে অবশ্যই এই ক্ষেত্রে ভালো থাকবেন। আচ্ছা, এবার আমরা জানবো যে এত অ্যালার্জির প্রবলেম আমাদের হচ্ছে, আমরা কিভাবে তার মানে কোথায় গেলে আমরা আপনাকে পেতে পারি বা আমরা এই সুবিধাটা আমরা অ্যাক্সেস করতে পারি? হ্যাঁ, আপনারা আমরা তো হেলথ ওয়ার্ল্ড হসপিটাল তরফ থেকে বলছি, আপনারা হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আসতে পারেন এবং হেলথ ওয়ার্ল্ড হসপিটালের ইএনটি ডিপার্টমেন্টে আসতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সব রকমের সুবিধা আমাদের কাছে দেওয়ার জন্য আমরা তৈরি। আচ্ছা, হেলথ ওয়ার্ল্ডকে আমরা আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানটি করে দেওয়ার জন্য, আমাদের এই সুযোগটি দেওয়ার জন্য। আর ডক্টর, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমরা বললেন ডক্টর। আমরা আশা করছি যে আপনারা কিছুটা হলেও সচেতন হতে পারলেন।
আমরা আবার আপনাদের সাথে এই আরেকটি পর্ব নিয়ে নিশ্চয়ই ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।